আছে, আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। শোনা যাচ্ছে তো আমার কথা, তাই না? হ্যালো, আমার কথা কি জি শুনতে স্যার, জি পাচ্ছেন? স্যার, শুনতেছি। ঠিক আছে। তাহলে আজকে আমরা করবো হলো আমাদের চ্যাপ্টারের নামটা কি? আচ্ছা, আমাদের চ্যাপ্টারের নাম হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজম। আমাদের যে বিভিন্ন ধরনের কি আছে, প্ল্যান্ট আছে, তারপর আমরা মানুষ আছি, অন্য প্রাণীরা আছে, তারপরে আবার অনুন্নত প্রাণী আছে, উন্নত প্রাণী আছে। তাদের মধ্যে যে আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেম, অর্থাৎ বংশধারা আমাদের যেভাবে সঠিক পর্যায়ে ঠিক থাকে আর কি, বা আমরা আমাদের বংশটাকে যেভাবে রক্ষা করি, বংশগতিটাকে, এইটাই হলো আমাদের এই চ্যাপ্টার হলো বেসিক, মানে আজকে পড়ার অংশ আর কি। তো এই অধ্যায়টাতে আমরা আমাদের পুরো চ্যাপ্টারটা নাই, আমাদের জাস্ট শুধু প্ল্যান্টের যে রিপ্রোডাকশন সিস্টেম এই পর্যন্ত আছে। আর এনিমেলের যেটা, সেটা আমাদের এবার দেয়নি। ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, আমরা আজ 2 দিনে এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা আজকে চেষ্টা করব এই যে পলিনাইজেশন যেটা, হ্যাঁ পলিনেশন যে অংশটুকু, পরাগায়ন, এই অংশটুকু আমরা শেষ করে আসতে চেষ্টা করব। হ্যাঁ, তো ঠিক আছে, আসো আমরা একটু শুরু করি। ফার্স্টে আমি তোমার স্লাইডে যাই, স্লাইডে গেলে ভালো লাগে। ফার্স্টে আমরা যদি বলি যে আমাদের কনসেপ্ট অফ কি রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এইটা আসলে কি? তো একটা জিনিস একটু বলো, আমাদের তো কি আছে, আমরা তো মানুষ বা অন্যান্য প্রাণী, আমরা জন্মগ্রহণ করি। আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে আবার কি আমাদের মৃত্যু আছে। আমাদের কোনো জিনিস কি এককভাবে আছে, মানে শুধু জন্ম অথবা শুধু মৃত্যু, এরকম কোনো কিছু আছে? এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমাদের নেই। আমাদের একদিকে যেমন জন্ম হচ্ছে, অন্যদিকে তেমন আমাদের কি হচ্ছে, মৃত্যু হচ্ছে। ফলে আমাদের আহ ধরে নাও যে শুধু মৃত্যুই এক্সিস্ট করতেছে, তাহলে এই ওয়ার্ল্ড কি আমাদের থাকতো বলো তো? আমাদের এই এক্সিস্টিং ওয়ার্ল্ডে যদি কি হইতো, শুধু মৃত্যুটাই যদি থাকতো, তাহলে আমাদের এই প্ল্যানেট কি বাঁচতো বলো তো? না স্যার, না না। স্যার। তাহলে আমাদের এই প্ল্যানেটকে বাঁচানোর জন্য, বা আমাদের নিজেদের আহ, বংশ বা নিজেদের যে আমাদের ভিতরে যে বৈশিষ্ট্য আছে, সেটা তো আমাদের পরবর্তী বংশধর বা সন্তান সন্ততির মাধ্যমে সেটা ধারাটা অব্যাহত থাকে। তাহলে আমরা যদি আমাদের প্রজাতিকে টিকে রাখতে চাই, বা যে কোনো প্রাণী বা উদ্ভিদ যদি তার প্রজাতিকে টিকে রাখতে চাই, তাহলে রিপ্রোডাকশন সিস্টেমটা আমাদের জরুরি। তাহলে রিপ্রোডাকশন আসলে কি? রিপ্রোডাকশন হলো আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। রিপ্রোডাকশনটা আমাদের কি, রিপ্রোডাকশনটা হলো আমাদের কি একটা বায়োলজিক্যাল প্রসেস। ঠিক আছে? তাহলে আমি একটু এটা কাজ করি। তাহলে রিপ্রোডাকশন আমাদের কি, দেখো একটু বায়োলজিক্যাল আমাদের প্রসেস। তো বোঝা যায় না। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্য যে রিপ্রোডাকশন আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। সেটা কি লিভিং অর্গানিজম গুলোর মতো আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস। কি জন্য? যাতে আমাদের নতুন একটা ইন্ডিভিজুয়াল বা নতুন একটা প্রজন্ম বা নতুন একটা অর্গানিজমকে আমরা যাতে কি করতে পারি, প্রডিউস করতে পারি। তাদের মধ্যে অফ দ্য সেম স্পিসিস, মানে একই প্রজাতির মধ্যে আরো অনেকগুলো অর্গানিজমকে প্রডিউস করার জন্য বা জন্মদানের জন্য আমাদের কি করা লাগে, এই রিপ্রোডাকশন সিস্টেমটা লাগে। এবং এটা হলো আমাদের একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। আমাদের যত লিভিং অর্গানিজম আছে, তাদের একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হলো এই রিপ্রোডাকশন সিস্টেম। তাহলে পরীক্ষায় যদি আসে রিপ্রোডাকশন সিস্টেম জিনিসটা কি, এটা আমরা পারবো বলো তো?
জি স্যার। এখন মিস্টার রিপ্রোডাকশন, শার্টগুলো ভালো করে দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে দেখো এখানে আমি একটু বইটাও দেখাই সাথে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। বই আসলে কি আছে? আচ্ছা, বইয়ে আমাদের কি আছে, আমাদের বইটা একটু দেখতে হবে। বই একটু তোমরা একটু বই নাও, হ্যাঁ আমি একটু দাগায় দেবো, ওই লাইনগুলো একটু দাগানো লাগবে। তাহলে কনসেপ্ট অফ রিপ্রোডাকশন সিস্টেমের আমি একটু বলতেছি যে বই নাও, বইয়ে কিন্তু আমাদের একটু দাগানো লাগবে। এটা আমাদের একই সাথে দাগানো লাগবে, আমাদের একই সাথে মানে বইটাই তো মেইন এমসিকিউ এর জন্য বা অন্য কোনো কিছুর জন্য সবের জন্য লাগে। তাহলে এখান থেকে আমরা তোমরা একটু পড়ে নিও, দেখো এখান থেকে একটা কথা আছে যে দ্য প্রসেস। তাহলে এখান থেকে আমরা পড়তে পারি যে রিপ্রোডাকশন ইজ এ বায়োলজিক্যাল physiological activity through which organisms continue their existence by producing offspring, মানে সন্তান সন্ততি জন্মদান করার মাধ্যমে তাদের কি করে, বংশটাকে রক্ষা করে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে দ্য প্রসেস by which the organism reproduces their offspring is called reproduction। তাহলে এইটা এমসিকিউ মানে এমসিকিউ বলো আর অথবা 1 মার্কের জন্য মানে নাম্বার কোশ্চেনের জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের বলছে কি যে রিপ্রোডাকশন সিস্টেমটা আমাদের কয় ধরনের, ঠিক আছে? রিপ্রোডাকশন সিস্টেমটা এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এনশিওর করে কি কন্টিনিউটি অফ লাইফ, মানে জীবনটাকে একবার চলমান বা আমাদের বংশটাকে প্রবাহমান করার জন্য আমাদের এটা দরকার লাগে। এটা হলো কি কনসেপ্ট, সেটা কি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে নিয়ে যাচ্ছে। এখন এটা দুইটা পদ্ধতিতে হতে পারে, একটা হলো কি অ্যাসেক্সুয়াল, আরেকটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম। অ্যাসেক্সুয়াল এর ক্ষেত্রে কি হয় দেখো, ওয়ান প্যারেন্ট মানে একটা প্যারেন্টেরই দরকার লাগে। এটা সাধারণত তোমার হইলো আহ, এটা কি সেল ডিভিশনের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? সেলগুলো ডিভাইড হওয়ার মাধ্যমে তোমার এইটা হয়ে থাকে। আর এইটার ক্ষেত্রে আমাদের কি করা লাগে, ইনভলভ হয় দুইটা প্যারেন্টের, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তোমার দুইটা পার্টনার লাগে এবং তাদের কি হয় ক্রস হয়, ঠিক আছে? তো প্রশ্নের এখানে এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেম এটা কয় ভাবে হয়, এটা দুই ভাবে হয়, হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম। এখন এখানে কি বলছে দেখো, আচ্ছা এই কটাটুকু আমি পরে আসতেছি, মানে এই অংশটুকুতে আমি পরে আসতেছি, আমি একটু বইয়ে একটু যাই যে এখান থেকে একটু দেখাই। এখানে বলছে যে রিপ্রোডাকশন অফ টু টাইপ, ঠিক আছে, অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল ইন মোস্ট লোয়ার অর্গানিজম। এইটা একটু ভালো করে একটু নোট করো, খাতা কলম নাও, ভালো করে একটু নোট করে আমি বলে দিচ্ছি। তাহলে বলছে মোস্ট লোয়ার অর্গানিজম, মানে ধরে নাও যেসব অর্গানিজম তো দুইটা, একটা হয় হায়ার আর একটা হয় লোয়ার। এখন লোয়ার হইলে যে সেখানে অ্যাসেক্সুয়াল তোমার হবে এমন না, বেশিরভাগ লোয়ার অর্গানিজমের মধ্যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমটা বিদ্যমান আছে। বাট এমন কিছু লোয়ার অর্গানিজম আছে যাদের মধ্যে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমটা এক্সিস্ট করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম মানে কি, সেখানে একটা মেল এবং একটা ফিমেলের দরকার লাগে। তাহলে আমাদের একটু এখানে একটু জানতে হবে যেটা বইয়ে আমাদের নাই, সেটা হলো এই কোন কোন লোয়ার অর্গানিজম যারা কি করে সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমের মাধ্যমে তোমার তাদের লাইফের কন্টিনিউটিটা বজায় রাখে। তাহলে এটা একটু ফার্স্টে তুমি একটু নোট করে নাও যে কি কি অর্গানিজম, মানে কি কোন কোন লোয়ার অর্গানিজম যারা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে তাদের অফ স্প্রিং গুলোকে রিপ্রোডিউস করে বা তাদের সন্তান সন্ততিকে রিপ্রোডিউস করে। হ্যাঁ, এটা একটু ভালো করে নোট করে নাও কি কি দেখো। একটা হলো তুমি ফার্স্টে বলতে পারবা অ্যাজাইল বা এলজি। এলজির ভিতরে তুমি নিয়ে আসতে পারো এলজি, ঠিক আছে? একটা হলো এল জি, এটা একটা ভাগ। এলজি যে সবাই করে তাই না, এলজির ভিতর তোমার স্পাইরোগাইরা নামে একটা আছে, স্পাইরো গাইরা। এলজির ভিতর নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে, কিন্তু এলজির ভিতর একটা ভাগের মধ্যে আছে স্পাইরোগাইরা। এ কি করে লোয়ার
অর্গানিজম হওয়া সত্ত্বেও এ সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে রিপ্রোডিউস করে। একটা হলো এলজি, তার একটা এক্সাম্পল হলো স্পাইরোগাইরা। দেন আরেকটা আছে হলো প্রোটোজোয়া, আর একটা পরিবার আছে প্রোটোজোয়া। আচ্ছা, জোয়া। এই প্রোটোজোয়ার মধ্যে কি আছে? এই প্রোটোজোয়ার আছে হলো প্যারামেথিলিন, প্যারা না প্যারাসিয়াম, প্যারাসিয়াম আছে, ঠিক আছে, প্যারাসিয়াম আছে, প্যারাসিয়াম নামে একটা আছে, এ আছে প্যারাসিয়াম, না 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 প্যারাসিয়াম না, প্যারামেথিয়াম আছে, প্যারাসিয়াম নেই। তাহলে আমি একটু এটা লিখে দিচ্ছি, এটা আছে হলো প্যারামেথিয়াম। হ্যাঁ, প্যারামে, এই কয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, একটা হলো এলজি, একটা হলো প্রোটো, সেটা তার মধ্যে একটা স্পাইরোগাইরা, প্রোটোজোয়া, তার মধ্যে আছে প্যারামেথিয়াম, আর একটা আছে হইলো ফানজাই। ফানজাইয়ের সেক্সুয়াল মধ্যে লোয়ার অর্গানিজম। হ্যাঁ, লোয়ার অর্গানিজম গুলো তো তোমার কি করে, সাধারণত অ্যাসেক্সুয়াল এসেক্সুয়াল। পদ্ধতিতে রিপ্রোডিউস করে, কিন্তু লোয়ার অর্গানিজমের মধ্যে কিছু আছে যারা আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে এটা হলো ব্যতিক্রম, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে রিপ্রোডিউস করে। তার মধ্যে একটা হলো এলজি, একটা হলো তার মধ্যে স্পাইরোগাইরা, প্রোটোজোয়া একটা ভাগ, তার মধ্যে এমন একটা আছে সেটা হলো প্যারামেথিয়াম, আর একটা ফানজাই, ফানজাইয়ের মধ্যে আছে রিজোপাস, বা অনেকে রিওপাসও বলে। এই তিনটা একটু সুন্দর করে একটু নোট করে নাও, হয় বইয়ে স্যার, লেখো অথবা যে কোনো জায়গায় লেখো। স্যার হ্যাঁ, এখানে আপনি নাম হলো তিনটা, ফাঙ্গাই, অ্যালগাই, আর এটা হলো প্রোটোজোয়া। অ্যালগাই, প্রোটোজোয়া, এগুলো হলো একটা করে ভাগ। ওই যে প্রথম হ্যাঁ। অধ্যায়ে যে পর্বগুলোর ভাগ করতো না, ওইরকম ও হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। এর ভাগ আছে এরকম। তার হুম। ভিতর কিছু কিছু ওই যে উদ্ভিদ বা, মানে সরি উদ্ভিদ না তো, মানে ওই ধরনের যারা হলো তোমার অনুন্নত বা লোয়ার অর্গানিজম আছে, সেগুলো স্পাইরোগাইরা, প্যারামেথিয়াম, রিজোপাস, এইগুলো। তাহলে এই তিনটা জিনিস একটু মনে থাকবে, দেখো তো, এই তিনটা জিনিস একটু মনে থাকবে। এই যে এখানে যে কথাটা বলছে যে সাম অফ দ্য লোয়ার অর্গানিজম রিপ্রোডিউসেস বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, সে কারা, সেগুলো এইগুলো। যদি একটা এক্সাম্পল আসে বা পরীক্ষায় যদি যায়, তাহলে এটা আমাদের কিন্তু পারতে হবে। বুঝতে পারছো? বাইজিৎ, সাদরুল, যারা আছে নাকি? জি স্যার। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, জি পরে স্যার। লাইনটা কি বলছে, যে মোস্ট হায়ার প্ল্যান্ট। আবার দেখো, যারা হায়ার প্ল্যান্টস অথবা হায়ার অর্গানিজম, এরা কি করে, এরা সেক্সুয়াল পদ্ধতিতে তোমার রিপ্রোডিউস করে বা রিপ্রোডাকশন করে, কিন্তু সবাই করে না। এমন কিছু প্ল্যান্ট আছে, বা এমন কিছু প্ল্যান্টই আসলে, সব প্ল্যান্টই না, কিছু প্ল্যান্ট আছে, বাট সবাই যত এনিমেল আছে, সব এনিমেলরাই সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে রিপ্রোডিউস করে, কিন্তু প্ল্যান্টের মধ্যে বেশিরভাগ প্ল্যান্ট সেক্সুয়াল পদ্ধতিতে রিপ্রোডিউস করে, কিছু প্ল্যান্ট আছে যারা অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে রিপ্রোডিউস করে। এই কিছু যে প্ল্যান্ট গুলো আছে, তোমরা একটু বলতে পারবা এইটার ক্ষেত্রে এক্সাম্পল, বলো তো, এইটা পারার কথা, যে কোন প্ল্যান গুলো যারা, যাদের সেক্সুয়াল পদ্ধতিতে তোমার রিপ্রোডিউস করে না, কারা আছে এরকম? কি প্রশ্ন স্যার? কি প্রশ্ন করলেন? মানে আমরা তো অর্গানিজম কয়টা পাচ্ছি, দুইটা পাচ্ছি, একটা লোয়ার একটা হায়ার। হায়ার অর্গানিজম তো অলওয়েজ সেক্সুয়াল পদ্ধতিতে তোমার রিপ্রোডিউস করে, কিন্তু সেটা কারা কারা, একটা হলো প্ল্যান্ট আর এনিমেল, বেশিরভাগ প্ল্যান্ট এবং এনিমেল। এখন এনিমেলের মধ্যে সবাই রিপ্রোডিউস করে হইলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, বাট প্ল্যান্টের মধ্যে কিছু আছে যারা সেক্সুয়াল পদ্ধতি বেছে নেয়, কিছু আছে অ্যাসেক্সুয়াল পদ্ধতি বেছে নেয়। আমি জানতে চাচ্ছি যে তোমরা একটু আমাকে বলতে পারবা কিনা যে কোন প্ল্যান্ট গুলো অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে তোমার রিপ্রোডিউস করে? কোন হায়ার আছে স্যার, জবা প্ল্যান্ট? ফুল। হ্যাঁ, প্ল্যান্ট তো অলওয়েজ তোমার এই করে। জবা ফুল আছে। না, জবা ফুল হয় না, জবা ফুল হইলো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। জবা ফুল তো দুইটা থাকে অর্গান।
এসেক্সুয়াল মানে কি নিজে নিজেই হয় না? হ্যাঁ, সেল ডিভিশনের মাধ্যমে। একটাই, সেখানে দুইটা প্ল্যান্টের দরকার লাগে না, একটাই প্ল্যান্ট হলেই হয়, নিজেই নিজেই হয়। নিজে নিজে তো স্যার জবা ফুল করে। তোমরা না, জবা ফুলের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। যেমন ধরো তোমরা আলু, আলু চিন্তা করছো, আলু, আলু দেখছো তো, একটা গাছ থেকে কি হচ্ছে, মানে একটা আলু থেকে গাছ হয়ে সেখান থেকে আলু ধরতেছে অনেকগুলো। এরকম করে টমেটো, তাই না? এরকম যারা আছে, বা আমরা যে, তোমরা তো যারা গাছ লাগাইছো তারা অনেক সময় কি স্যার মিষ্টি কুমড়া, স্যার মিষ্টি কাটিং করো কুমড়া। না, গাছের কাটিং করো না, বীজ হয় বাবা, যেগুলোতে বীজ হয় সেগুলোতে তোমার ইয়ে হয়, ওই যে কি বলে ওটাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন লাগে, সেটাই আমরা দেখাবো, বুঝতে পারছো? তাহলে হায়ার অর্গানিজমের মধ্যেও তোমার সাধারণত কারা আছে? স্যার যারা আম গাছ। আম গাছে কি হবে, আম গাছে তো তোমার বীজ হয়, ফুল ধরে। আমরা ওই যে বিভিন্ন গাছের কাটিং করি না, তাইলে ধরো একটা গাছের কাটিং নিয়ে আসলাম, তাইলে স্যার আলু আর একটা গাছে কাটিং এ লাগাইলাম, সেখান থেকে গাছ হচ্ছে কোষ কোষ বিভাজনের মাধ্যমে, সেল ডিভিশন করার মাধ্যমে। তোমরা কি কাটিং বোঝো না? মনে করো ধরো একটা লেবু গাছে একটা মালটার লাগাইছো। রোজ ফ্লাওয়ার নাকি? হ্যাঁ, গোলাপেও হয়, গোলাপেও হয়, কোনো ইয়ে হয় না, সমস্যা নেই। আচ্ছা, সেটা আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে, এখানে আছে কি না, আচ্ছা নাই, আচ্ছা সমস্যা নাই, আমি দেখাবো না। এখন দেখো এখানে বলছে কি, দ্য অফস্প্রিং মে বি আইডেন্টিক্যাল অর ডিফারেন্ট। আচ্ছা, আইডেন্টিক্যাল কারা হয়, আইডেন্টিক্যাল জিনিসটা কারা হয়? যেমন ধরো আলু, আলু গাছ থেকে আলুই হয়েছে, তাই না? বা অন্য ইয়ের ক্ষেত্রে হচ্ছে, যেমন ধরো তোমার অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে যারা করে, অর্থাৎ একটা প্রোটোজোয়া থেকে একটা প্রোটোজোয়াই সৃষ্টি হচ্ছে, এরকম যারা হয় তাদের ক্ষেত্রে এই অফ স্প্রিং গুলো হয় আইডেন্টিক্যাল। আর ডিফারেন্ট কাদের হয়? ধরে নাও মানুষের ক্ষেত্রেই ধরে নাও, সাপোজ যে হলো তোমার একটা তোমার আমেরিকান একটা লোকের সাথে বাংলাদেশের একটা তোমার ধরো ছেলের বা মেয়ের বিয়ে হয়েছে, তখন তাদের মধ্যে যে সন্তান উৎপন্ন হবে তারা সাধারণত কি হয়, মিক্স হয়, কিন্তু আমেরিকান বৈশিষ্ট্যও পায় আবার বাংলাদেশের বৈশিষ্ট্যও পায়, ঠিক আছে? ব্রাউন স্যার। হ্যাঁ, ব্রাউন হইতে পারে, আবার চুলেরও হইতে পারে। যেমন ধরো যারা ওই স্যার রিস্কিয়ান। আফ্রিকান দেশগুলোতে আছে, আমাদের রিস্কিয়ানই তো। আচ্ছা এরকম হইতে পারে, আফ্রিকান দেশগুলোতে যারা আছে তাদের চুলগুলো কিন্তু একটু কোকড়া কোকড়া হয়। তো তাদের সাথে যদি তোমার মনে করো এখানে কি হয়, তোমার রিপ্রোডাকশন সিস্টেম আসে, তখন কিন্তু দেখা যায় কি ছেলে বা মেয়ের চুল কোঁকড়ানো আছে, বা চেহারাটা একটু ওই ধরনের পাইছে। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কি হয় যায়, ডিফারেন্ট হয়। এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে এটা হয়। এটা বলছে যে ডিফারেন্ট ফ্রম দ্য প্যারেন্টস ডিপেন্ডিং অন দ্য মোড অফ রিপ্রোডাকশন, মানে তুমি কোন রিপ্রোডাকশনটা ইউজ করতেছো তার উপর বেসিস করে অফস্প্রিং গুলো আইডেন্টিক্যাল হতে পারে এবং ডিফারেন্ট হতে পারে। তারপরে বলছে ইভেন দো রিপ্রোডাকশন ইজ নট এসেনশিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে রিপ্রোডাকশনটা কেন দরকার, এটা শুধুমাত্র তুমি একটা স্পেসিস পৃথিবীতে বেঁচে থাকার জন্য বা তুমি একাই বেঁচে থাকার জন্য এটা শুধু দরকার না, এটা তুমি একটা তোমার পুরো প্রজাতি, মানে মানব জাতি বা ধরো পশুর প্রজাতি, যেমন ধরো বাঘ বা অন্য কোনো, যেমন আমরা কি জানি সুন্দরবনে দিন দিন কি হচ্ছিল, আমাদের বাঘের সংখ্যা, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন কমে আসতেছিল। সুতরাং ওখানে যদি রিপ্রোডাকশন সিস্টেমটা ঠিকভাবে না কাজ করে, তখন কিন্তু আমাদের ওই পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু এটা একটা হুমকি স্বরূপ তাদের সার্ভাইভ করার ক্ষেত্রে। এরকম করে কত প্রাণী আমাদের হারিয়ে গেছে না, পৃথিবীতে আগে অনেক প্রাণী পাওয়া যাইতো, কিন্তু সেগুলো এখন আর পাওয়া যায় না। এরকম তো আমরা জানি যে অনেক স্পেসিসই কিন্তু কি হয়েছে, হারায় গেছে। তো এইখান থেকে আমাদের, আমরা আবার একটু বয়ে ফিরে যাই, এ পর্যন্ত আমরা পারবো যে এখান থেকে দুইটা জিনিস একটু খুব মানে আমাদের জানার ছিল। একটা হলো এমন কোন কোন অর্গানিজম যারা লোয়ার কিন্তু রিপ্রোডাকশন করে হইলো সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে, আবার এমন কোন কোন হায়ার প্ল্যান্টস আছে যারা কি করে রিপ্রোডাকশনটা করে সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে। এখানে কিন্তু একটা খুব কথা ইম্পর্টেন্ট, সেটা হলো এনিমেলরা কিন্তু অলওয়েজ সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমেই তারা তাদের সন্তান সন্ততি জন্মদান করে, বুঝতে পারছো? এটা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। এখান থেকে তোমার প্রশ্নটা সাধারণত কনফিউজ মানে এমসিকিউ এর জন্য আসে। তো এখানে যে কথাগুলো বলছে এগুলো আমরা আর কি পারবো যে আমাদের
আহ, যখন আমরা সেক্সুয়াল পদ্ধতিতে রিপ্রোডাকশন সিস্টেমে যাব তখন আমাদের দুইটা লাগবে, একটা হলো মেল লাগবে আর একটা হলো ফিমেল লাগবে আমাদের। কারণ ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে আমরা কি পাই, আমাদের যে যেটা কাজ করে সেটা হলো স্পার্ম, আর মায়ের ক্ষেত্রে যেটা কাজ করে বা মেয়েদের ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হলো ওভাম বা এগ, এই দুটা কাজ করে। এখন এই রিপ্রোডাকশন সিস্টেমে প্রডিউস হচ্ছে এক কি হচ্ছে দেখো, there are two types of reproductive cells produced in the same body, একটাই বডিতে হচ্ছে। ঠিক আছে, মনে করো ধরো এটা, এখানে কয়েকটা ডেফিনেশন আছে। যদি একটা বডিতেই তোমাদের ওই জবা রিপ্রোডাকশন ফুল সিস্টেমটা কাজ স্যার, করছে, জবা ফুল। হ্যাঁ সেক্ষেত্রে এটাকে বলা হয় মানে মোনোসিয়াস প্ল্যান্ট, মানে একটাই দেহে কাজ করতেছে। তোমার এটা একটু বিশেষ করে প্ল্যান্টের ক্ষেত্রে হয়, যে তোমার এই যে ফিমেল ফিমেল ফিমেলের থেকে যেটা আমরা পাবো, ধরো এগ পাইলাম, সেটা ওই একই দেহে আছে। যেমন ধরো জবা ফুলের ক্ষেত্রে ধরে নাও যে এখানে হইলো, আমি একটু এখানে আসি, সরি এখান থেকে তাহলে একটু বোঝাতে সহজ হবে। যেমন ধরো একটা জবা ফুল, জবা ফুলের ধরো এখানে আমাদের সেই এগ, আবার এখানে আমাদের সেই হলো মানে স্পার্ম, মানে যেটা হলো আমাদের ছেলেদের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, বা আমাদের এটাকে বলা হয় পুংকেশর, বা তোমার এই যে কি বলা হয় এটাকে, স্টেমেন। নেটে সমস্যা হইতেছে। ঠিক আছে, নেটে তো সমস্যা হওয়ার কথা না, আমি তো ওয়াইফাই ইউজ করি। তো এটা যদি একটাই ডে হয় এটাকে বলা হয় মোনোসিয়াস প্লান্ট। তাহলে তোমরা একটু খাতায় একটু লেখো তো, এই যে মোনোসিয়াস প্লান্ট নামে একটা কথা, এই কথাটা একটু লেখো তো। এইগুলো আমাদের ডেফিনেশন জানা লাগবে, পড়ান শেষ হলে যখন তোমরা পড়বা তখন এইগুলো একটু জানেন। একটা হলো মোনোসিয়াস প্লান্ট, এই কথাটা একটু লিখে নাও, এটা পড়তে হবে। তাহলে কোনটা, যদি আমাদের এই যে ছেলেদের যে স্পার্ম বা আমাদের পুরুষদের দেহ থেকে যেটা আসে সেটা, বা পুরুষ ফুলের থেকে যেটা আসে সেটা, এবং মেয়ে ফুল বা মেয়েদের দেহ থেকে যেটা আসে সেটা যদি একই দেহ হয়, মানে রিপ্রোডাকশন সিস্টেমটা যদি একই দেহ হয়, তখন এটাকে বলা হচ্ছে মোনোসিয়াস প্লান্ট। আর যদি আলাদা আলাদা দেহ হয়, মানে টু টাইপস অফ রিপ্রোডাক্টিভ সেল প্রডিউস ইন সেপারেট বডি, যদি সেপারেট বডিতে হয় দেন সেই প্ল্যান্টগুলোকে বলা হয় ডায়োসিয়াস প্লান্ট। ডায়োসিয়াস এটা কিভাবে হয়, ধরে নাও এখানে দুইটা প্ল্যান্ট আছে, মানে দুইটা প্ল্যান্ট না সরি, দুইটা ফুল আছে একই গাছ, বা দুইটা গাছেই বলো দুইটা ফুল আছে। ধরো এই একটা ফুল থেকে একটা তোমার মনে করো যেটাকে বাংলাতে বলে, আচ্ছা ইংরেজিতে বলে যেটাকে এন্ডোসিয়াম বলে সম্ভবত। এই এন্ডোসিয়ামটা মনে করো পুরুষ দেহ থেকে আমাদের এই ফুলের স্ত্রী দিয়ে এখানে মনে করো আসলো, মানে এগে চলে আসলো। ঠিক আছে, তখন যে ধরনের প্রোডাকশন সিস্টেমটা হবে, অর্থাৎ এখানে দুইটা দেহের দরকার লাগলো, তখন যে প্রোডাকশন সিস্টেমটা হবে এটাকে বলবো আমরা হলো ডায়োসিয়াস। মেবি এটা হলো কি ডায়োসিয়াস, ডায়োসিয়াস প্লান্ট। তাহলে ডায়োসিয়াস জিনিসটা বুঝতে পারছো, মোনোসিয়াস স্যার জিনিসটা বুঝতে পারছো? আমাকে স্যার ডায়নোসিয়াস আর মনোসিয়াসটা স্যার আবার একটু বোঝান স্যার, আমি বুঝতে পারিনি। মোনোসিয়াস হলো একই প্ল্যান্টেই হবে। দেখো এখানে এইটা হলো এন্ডোসিয়াম, বুঝতে পারছো, এগুলো হলো ছেলেদের দেহ, মানে মনে করো ধরো এটা হলো তোমার স্পার্মের মতো কাজ করে, আর এইটা হলো আমাদের সেই এগ। এখন দেখো এই স্পার্মটাই যদি এই এগে চলে আসে, তখন এটা কি একটাই দেহে একটাই ফুল, এই ফুলের তাই না এই মনোসিয়াস? স্পার্মটা এই এগে চলে আসে একটা নতুন স্যার, ফুল তৈরি করে। তাহলে এটা হলো মোনোসিয়াস। তাই না? বুঝছি। আর যদি, স্যার, হ্যাঁ বাবা বলো। এন্ডোসিয়াম মানে কি স্পার্মি নাকি অর্গান? ছেলে একটা অর্গান, একটা অর্গান, অর্গান, গ্যামেট গ্যামেট ছেলে, ছেলে গ্যামেট। গ্যামেট না, একটা অর্গান ওই মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গান দেয়, আচ্ছা ওটা এন্ডোসিয়ামের বলে। কথা বাদ দাও, তুমি মনে করো ধরো এটা স্পার্ম, আমি মোনোসিয়াস আর ডায়োসিয়াসটা জিনিসটা বুঝলে হচ্ছে, একটাই দেহের মধ্যে আছে। ঠিক আছে, একটা এন্ডোসিয়ামের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে, যেমন এটা একটা ভাগ, তারপরে এই যে এখানে যে আছে সেগুলো আমরা পড়াবো একটু পরে, আমি আগে বুঝেছি। আবার ধরো দুইটা ফুল, ধরো এখানে একটা ফুল আছে, এই ফুল থেকে তোমার মনে করি স্পার্ম আসছে। ঠিক আছে, ওই আসছে এই যে এই এগে চলে আসছে, সেটা যেভাবে হোক এটা আমরা পড়াবো পলিনেশনের মাধ্যমে। ধরো এই এগে চলে আসছে, তখন যে একটা ফুলের সৃষ্টি হবে এটাকে বলা হবে ডায়োসিস। তাহলে বুঝতে পারছো ডায়োসিস জিনিসটা কি? জি স্যার। এখানে কোনো প্রবলেম আছে নাকি বলো। এখন
আসো আমরা পরের অংশটুকুতে যাই। তাহলে এগুলো থেকে আমাদের কি আসতে পারে, শর্ট কোশ্চেনও আসতে পারে, অথবা এই জিনিসগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। আমি সেই জন্য দেখে দিচ্ছি, এগুলো একটু ভালো করে খাতায় লেখে নাও। একটা হলো মনোসিয়াস জিনিসটা কি, এটা পড়বা। ডায়াসিয়াস জিনিসটা কি, এটা ভালো করে একটু পড়বো। এখন বলছে কি যে এখান থেকে আমাদের যদি আমরা পড়তে চাই, তাহলে দুইটা জিনিস আমাদের ভালো করে বলতে হবে যে আমরা যখন একটা রিপ্রোডাকশন সিস্টেমে যাব, বিশেষ করে প্ল্যান্টের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে বলো, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে তার মানে তার মধ্যে অবশ্যই মায়োসিস কোষ বিভাজন হতে হবে। মানে তুমি বলতেছো যে স্যার এ হইলো আমার, মনে করো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে প্রডিউস করে, তার মানে তোমাকে আমাকে দেখাইতে হবে যে ওই জিনিসটা তোমার, মানে ওর ভিতর মায়োসিস সেল ডিভিশনটা আমাদের হয়। মায়োসিস সেল ডিভিশনটা কেন দরকার? মনে করো রিপ্রোডাকশন সিস্টেমের জন্য আমি যদি বলি মায়োসিস রিপ্রোডাকশন, মায়োসিস সেল ডিভিশনটা কেন দরকার বলো তো, বলো মায়োসিস সেল ডিভিশনটা কেন দরকার? মনে করো ধরো এটা আমাদের হইলো, এটা হলো আমাদের পিতা আর এটা হলো আমাদের মাতা। এখন যখন আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন লাগতেছে তখন এর ভিতর থাকবে কি, এর ভিতর থাকবে ওই যে ক্রোমোজোম, যেটা স্পার্মের মধ্যে থাকবে। ও সরি, বানান ভুলে গেল। আর এটা তো এগে থাকবে। এখন এখান থেকে একটা কি আসবে, এন, মানে ক্রোমোজোম আসবে, এখান থেকে একটা আসবে। এখন এই এন আর এন মিলে কি হয়ে গেল, 2n হয়ে গেল আমার। এখন 2n এটা আমাদের কিভাবে হয়, মাইটোসিসের মাধ্যমে। কিন্তু এটাই যদি আমাদের অনবরত থাকে তাহলে আমাদের দেহে কি হয়ে যাবে, আমাদের বংশগতিতে বা আমাদের যে ক্রোমোজোম সংখ্যা আছে এই ক্রোমোজোম সংখ্যার মধ্যে চেঞ্জ আসা যাবে। কিন্তু যখন আমাদের মায়োসিস কোষ বিভাজন যে হয়, এটা মাইটোসিস থেকে যখন আমাদের মায়োসিস কোষ বিভাজন হয় তখন আমাদের জিনিসটা কি হয়ে যায়, এটা দুইবার বিভাজিত হয়। দুইবার বিভাজিত হয় কি হয়ে যায়, এটা চারটা তোমার কি করে যায়, চারটা নতুন অপত্য কোষের বা চারটা নতুন কোষের সৃষ্টি করে। যার জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আর অর্ধেক হওয়ার ফলে আমাদের কি হয়ে যায়, আমাদের যে নতুন জীবদেহ গঠিত হবে তখন কিন্তু আমাদের মানে আমাদের ক্রোমোজোম সংখ্যার কিন্তু কোনো পার্থক্য আসে না। এখন ধরো আমাদের বাবা মায়ের দেহ আছে মনে করে ধরো 46টা ক্রোমোজোম। এখন বাবার দেহ আছে 46টা, মায়ের দেহ আছে 46টা, এখন টোটাল মিলে হয়ে যাচ্ছে কত, 92। এখন দেখো আমাদের দেহ মনে করেন 92 আসলো, কারণ আমাদের দেহ থেকে যখন আবার আমাদের দেহ থেকে আমাদের প্রজন্মে যখন আবার প্রডিউস হবে, ধরো আমার দেহে আছে, আবার যে একটা মেয়ে আছে তার দেহ আছে 92টা, ফলে আমাদের কি আছে, প্রত্যেকবার আমাদের কি হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে বাড়ে যাচ্ছে। ফলে আমাদের কি কোনো বৈশিষ্ট্য, একটা প্রজাতির যে বৈশিষ্ট্য এই মায়ের দেহে ছিল বা বাবার দেহে ছিল, সেখান থেকে এই যে আমাদের দেহের যে 92 যদি হয় তাহলে আমাদের কি বৈশিষ্ট্য কি একই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? তাহলে কোনো প্রাণীর সাথে কোনো প্রাণীর কি মিল থাকবে? কখনোই মিল থাকবে না। প্রতিবার কি স্যার 2 গুণ হবে? সেটাই তো হয় না। এই না হওয়াটার জন্য কে কাজ করে, এই না হওয়াটার জন্য কাজ করে হলো মায়োসিস। এই জন্য আমাদের রিপ্রোডাকশন সিস্টেমে মায়োসিস সেল ডিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মায়োসিস সেল ডিভিশন আমাদের কি করে দেয়, আমাদের ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে দেয়। আমাদের ক্রোমোজোম সংখ্যাকে কি করে দেয়, অর্ধেক করে দেয়। যেমন ধরো বাবার দেহ থেকে নেয় 23, ধরে নাও, মানে জীবদেহ গঠনের জন্য তো তোমার মনে ইয়াকে নেই, তোমার এটাকে কি বলে, জীবদেহ গঠনের জন্য 2টা ক্রোমোজোম কাজ করে, মানে জনন কোষে সেটা, বা তুমি বলতে পারো এটা হলো জনন মাতৃকোষে আমাদের 2টা কাজ করে, 2টা কোষ। তো এখন এখান থেকে তোমার কি আসে, আমাদের দেহে কয় জোড়া ক্রোমোজোম আছে বলো তো, 23 জোড়া, মানে 46টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, তার হলে 44টাই হলো আমাদের মানে হ্যাপ্লয়েড বা দেহকোষ, আর 2টা হলো সেক্সুয়াল ক্রোমোজোম। এখন বাবার দেহ থেকে আসে এবং মায়ের দেহ থেকে আসে। তো বাবার দেহ থেকে তখন কি করে, ক্রোমোজোম সংখ্যা তখন অর্ধেক হয়ে একটা করে আসে, মানে একটা আসে এখান থেকে, এখানে থাকে 2n, মায়ের দেহ থাকে 2n। এখন এখান থেকে আসে একটা n এবং এখান থেকে আসে একটা n, এই মিলে 2n হয়ে যায়। অর্থাৎ বাবা মা, এটা যদি বাবা হয় 2n, মা যদি হয় 2n, এদের থেকে হ্রাসমূলক বিভাজন বা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহে বাবার দেহ থেকে আসে একটা n
মায়ের দেহ থেকে একটা এন অর্থাৎ অর্ধেক হয়ে আসে, এবং অর্ধেক হয়ে আসে যখন সন্তানের দেহে আসে তখন টোটাল মিলে গঠন করে 2n। অর্থাৎ এখন এই 2nটা কার মতো? বাবার মায়ের উভয়ের মতোই। সুতরাং তখন সন্তানও বাবা মায়ের মতো দেখতে হয়। বুঝতে পারছো কি? এই জন্য এই মায়োসিস বা আমাদের এই যে এখান থেকে যে 2n ইকুয়াল টু যে 4n না হয়ে শুধু 2n হইলো, এটা হলো আমাদের মায়োসিস সেল ডিভিশন। এই মায়োসিস সেল ডিভিশনটা এই 4n হওয়া থেকে রক্ষা করে অর্ধেক করে নিয়ে আসে। 4n এর অর্ধেক হলো 2n, এই 2n এ নিয়ে আসে, এবং 2nটা আমাদের কি করে? বাবা মায়ের বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে ধারণ করতে সাহায্য করে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে মায়োসিস সেল ডিভিশনটা আমাদের রিপ্রোডাকশনের ক্ষেত্রে কেন জরুরি, তাহলে আমরা কি একটু হলেও লিখতে পারবো? দেখো তো, আমরা কি একটু হলেও লিখতে পারবো? তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, যে মায়োসিস সেল ডিভিশনটা আমাদের কেন দরকার, বা মায়োসিস কেন হতেই হবে আমাদের এই রিপ্রোডাকশন সিস্টেমে? এই কথা বলো, যদি না বুঝতে পারো আমি আবার বুঝে দিচ্ছি দরকার হলে। আমি ক্লিয়ারলি বুঝি নাই স্যার। কোন জায়গায় বোঝনি বলো? মনে করো তুমি একটা মানুষ, হ্যাঁ, আমাদের বাবা মা যারা, আমাদের দেহ এরকম, মানে আমাদের 2n সংখ্যক, এটা হলো মাইটোসিস পরিবিভাজনের মাধ্যমে আমাদের তৈরি হয়েছে। এটা সেল ডিভিশনের অধ্যায়ে আমাদের পড়ানো হয়েছে। 2n তৈরি হয়েছে। আবার মায়ের দেহ আমাদের থাকে 2n সংখ্যক ক্রোমোজোম, মানে জোড়ায় জোড়ায় অবস্থান করে। এখন আমাদের যদি ধরো মায়ের থেকে যদি পুরোটাই নিত, ধরো 2n নিছে, বাবার থেকে পুরোটাই নিছে 2n, আবার মায়ের থেকেও নিছে পুরোটাই 2n, তাহলে আমাদের দেহে আসে ক্রোমোজোম সংখ্যা বেড়ে হয়ে যাইতো 4n। আমাদের দেহে তখন বেড়ে হয়ে যাইতো কত? 4n সংখ্যক ক্রোমোজোম হইতো। তাইলে মায়ের দেহে আছে 2n, স্যার বাবার দেহে আছে 2n। হ্যাঁ, স্যার আমার থেকে একটা অর্ধেক ক্রোমোজোম আসছে আমার বাবার থেকে, আর অর্ধেক আমার মায়ের থেকে, তাই না? হুম, হ্যালো। হ্যাঁ, আর আমার ওয়াইফেরও তো বাবার থেকে মায়ের থেকে আসবে, তাই না? হ্যাঁ, তো আমাদের অফস্প্রিং কি তাহলে ধরেন আমার মায়ের জেনেটিক্স আর ওর বাবার জেনেটিক্স এই দুটো মিলে হবে, আমি আর ও বাদ দিয়ে, বা ওর বাবা আর আমার মা এরকম? না, যখন বাবার, ধরো বাবার দেহ থেকে এটা আসলো, মায়ের দেহ থেকে এটা আসলো, একটু পাবে কিছু বৈশিষ্ট্য, কিন্তু যখন এই যে বাবার দেহ থেকে আসলো, মায়ের দেহ থেকে আসলো, তখন নতুন যে তৈরি হইলো, তখন তো তোমার একবারে নতুন শিশু তৈরি হবে, মানে নতুন বৈশিষ্ট্যের তৈরি হবে। সুতরাং তোমার, নতুনটার অর্ধেক তো স্যার আমার দাদা ওর মায়ের ধরেন, মানে অর্ধেকটা আমার বাবার আর অর্ধেকটা ওর মায়ের এরকম। তোমার কথা আমি যা বুঝতেছি, ধরে নাও তোমার দাদার সাথে তোমার আসবে কিসের, তোমার দেহে কি তোমার দাদারটা আসবে, সরি তোমার বাবারটা আসবে, তোমার বাবার তার বাবারটা আসবে, তোমার সন্তানের দেহে তো তোমার দাদারটা আসবে না, আসবে কিছু বৈশিষ্ট্য তো, তুমি যেটা বংশগতি হিসেবে যেটা পাইছো, জেনেটিক্যালি যেটা তোমার দেহে ভাই বোন আসছে, সেখান থেকে কিছু বৈশিষ্ট্য আসবে, এবং আসার ফলেই তো নতুন প্রাণী সৃষ্টি হবে, নতুন বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য থাকবে, তোমার স্ত্রীর বৈশিষ্ট্য থাকবে, সাথে আবার সে নতুন করে আবার যেহেতু ক্রস হয়েছে, সে নতুন করেও আবার কিছু বৈশিষ্ট্য আলাদা করে পাবে। এবং রিপ্রোডাকশন সিস্টেমে, সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে এটাই তো হইলো তোমার মেইন, মানে রিপ্রোডাকশন সিস্টেমটা এটা কেন চলে আসে, এটা আমরা একটু পরে যাই দেখবো, মানে পরবর্তী স্লাইডে, মানে এটা আমাদের কেন দরকার সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে, এটা আমরা একটু পরে দেখবো। তুমি যেটা বলতেছো যে তোমার দাদারটা আসবে কিনা, তোমার দাদারটা তো আসবে হালকা, কিন্তু তোমার দাদা তো আর পাবে না, কারণ তোমার থেকে তো আসবে এটা। তুমি কি বুঝতে পারছো আমার কথা? তোমার স্যার তোমার আমি সঙ্গে তো পাবে। আমি তো স্যার আমার বাবার থেকে পাইছি, তাই না? যে তুমি তোমার দাদার থেকে ঘরটা পাইছি না, হ্যাঁ, তুমি, মানে বাবা মা ডমিনেন্ট ওটা পাইছি। হ্যাঁ, যে তোমার বাবা মায়ের, তোমার বাবার দেহ থেকে মনে করো দুইটা বৈশিষ্ট্য পাইছে, তোমার মায়ের দেহ থেকে দুইটা বৈশিষ্ট্য পাইছে। আচ্ছা, তোমার বাবার দেহে কি তোমার মায়ের বৈশিষ্ট্য আছে? হ্যালো, না না, তা তো নাই। তাইলে যে তুমি যে তোমার বাবার থেকে না না, দুইটা পাইলা, তোমার মায়ের থেকে দুইটা পাইলা, তাই এখন তোমার নতুন করে একটা ইয়া হইলো না, নতুন বৈশিষ্ট্য হইলো না তুমি? আমার থেকে অর্ধেক যাবে না, ওই অর্ধেক হয়তো বাবার অর্ধেক যাবে না, যে মায়ের। আর
বাবা, এটা তো তাই ক্রোমোজোম যাচ্ছে, বলতেছি। এটা কি বৈশিষ্ট্য যাচ্ছে? এই যে তোমার দেহে 100টা বৈশিষ্ট্য আছে, তোমার ছেলে পাইলো 50টা। তোমার মায়ের দেহ থেকে 100টা বৈশিষ্ট্য আছে, তোমার ছেলে পাইলো তাই পাইলো 50টা। এরকম করে কি? এটা ক্রোমোজোম যাচ্ছে। ক্রোমোজোমের মধ্যে থেকে জিন, জিন তোমার বৈশিষ্ট্য বহন করছে। কি কি বৈশিষ্ট্য? হয় তোমার মনে করো চোখ দেখতে তোমার মতো হয়েছে, নাক দেখতে হয়তো তোমার স্ত্রীর মতো হয়েছে, এ হইতেই পারে এরকম। এটা তো এন যাচ্ছে মানে কি, তোমার এটা কি তোমার বৈশিষ্ট্য অর্ধেক হয়ে চলে যাচ্ছে এরকম কোনো কিছু? এরকম কোনো কিছু না। তাহলে এইটুকুতে আমাদের কি আছে, যে আমাদের এখানে বলছে যে আমাদের যে ফিউচার জেনারেশন আছে, যে অ্যান অর্গানিজম দিস ওয়ে অলসো মেইনটেইন দ্য ফ্লো অফ ইটস ফিউচার জেনারেশন, মানে আমাদের জিনিস থেকে, মানে আমাদের এটাকে বলা হচ্ছে, ধরে নাও এটা হলো বাবার দেহ, এটা হলো মায়ের দেহ। তো এখান থেকে আমাদের একটা আসলো, বাবার দেহ থাকলে আসলো এন একটা ক্রোমোজোম, মায়ের দেহ থাকলে আসলে একটা ক্রোমোজোম। ফলে আমাদের দেহ হয়ে গেল 2n, মানে একবার সমান সংখ্যক ক্রোমোজোম আবার আগের মতো হয়ে গেল। হয়ে যায় কি হয়ে গেল, আমি বাবার দেহ থেকে, কারণ আমার বাবার দেহে আমার মায়ের কোনো বৈশিষ্ট্য নেই, আবার আমার মায়ের দেহে বাবার বৈশিষ্ট্য নেই, কিন্তু আমার দেহে আবার কি আছে, বাবারও বৈশিষ্ট্য আছে, মায়েরও বৈশিষ্ট্য আছে। সুতরাং এই দুইটার হাইব্রিডাইজেশন করে আমি আমার মতো করে নতুন করে আমি একটা নতুন মানুষ তৈরি হইলাম, যেখানে কি আছে, বাবার দেহ থেকে কিছু বৈশিষ্ট্য আছে, মায়ের দেহ থেকে কিছু বৈশিষ্ট্য আছে। ফলে আমি একবারে কিন্তু নতুন একজন মানুষ। ঠিক আছে? ফলে আমাদের দেহে কি হয়ে যাচ্ছে, এই যে অর্গানিজম গুলো তাদের বংশ পরম্পরায় জেনেটিক্স এর মাধ্যমে যে হেরিডিটিটা বহন করে, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের কি হয়ে যায়, এই মায়োসিস কোষ বিভাজনে তার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আছে, যেটা এই যে এটাকে যেহেতু বলে জাইগোট, হ্যাঁ, প্রথম কোষ বিভাজন, জাইগোট। এটা হলো আমাদের ফার্স্ট সেল আমাদের বডি। এই সেলটাই আমাদের পরবর্তীতে আস্তে আস্তে মাইটোসিস বিভাজনের মাধ্যমে ভাঙতে ভাঙতে একটা বড় দেহ তৈরি করে। ঠিক আছে, এই কথাটাই এখানে বলছে। এটা একটু দেখে নিও যে এখানে কি বলছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি বলছে দেখো, যে ইফ রিপ্রোডাকশন, মানে এখন আমাদের প্রশ্ন যেটা আছে সেটা আমরা একটু স্লাইডে চলে আসি, যে আমাদের দেহে আসলে রিপ্রোডাকশন সিস্টেমটা কেন দরকার। এখানে একটু আমরা, যে রিপ্রোডাকশন সিস্টেমের সিগনিফিকেন্সটা কি। একটা হলো কন্টিনিউশন অফ স্প্যাসিস, স্পেসিস মানে একটা প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য, বা একটা প্রজাতির ধারাকে দীর্ঘ সময় ধরে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই রিপ্রোডাকশন সিস্টেমটা দরকার। এখন তোমাদের এখানে একটু আগে কথা বলি, সেটা হলো কি, ধরো অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে যখন আমাদের রিপ্রোডাকশনটা হয়, আর সেক্সুয়াল পদ্ধতিতে যখন আমাদের রিপ্রোডাকশন হয়, এটা কিন্তু খুব সহজ। ঠিক আছে, এটা কিন্তু সহজ। জাস্ট কি, একটা মনে করো সেল আছে, এই সেলটা বিভাজিত হয়ে মনে করো এরকম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দুইটা সেল, সেখান থেকে মনে করো 4টা সেল, বুঝতে পারছো, এরকম করে আমাদের মধ্যে সেল তৈরি হচ্ছে। সুতরাং এই পদ্ধতিটা কিন্তু সহজ, কিন্তু এই পদ্ধতির একটু সমস্যা আছে। তোমরা কি একটু বলতে পারবা যে এই পদ্ধতির সমস্যাটা কি বলো তো? অ্যাসেক্সুয়াল পদ্ধতির সমস্যাটা কি? এটা তো সহজ, আমাদের তো আসলে এটাই করা উচিত ছিল, যে আমাদের এই একটা সেল, ধরে না আমার দেহে একটা সেল আছে, আমি কি করলাম, এই সেল থেকে আর একটা সেল বানাইলাম। আর আমাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই স্যার। ক্লোরোপ্লাস্টের সাথে এখানে কি সম্পর্ক? ক্লোরোপ্লাস্টের সাথে তো ক্লোরোপ্লাস্ট আমি স্যার সেল, প্লাস্টিড সেল বাড়াবো, কি কয়? বুঝতে পারছো, আমি আমি আমার দেহে কি আছে, প্রায় 30 ট্রিলিয়নের মতো ধরো, বা 20-30 ট্রিলিয়নের মতো কোষ আছে। তা আমার কাজ তো সহজ, আমি কেন এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেমে যাবো? আমি তো এখান থেকে আমার দেহে যেহেতু একটা সেল আছেই, আমি জাস্ট এই সেলের এরকম করে বৃদ্ধি করবো, ভাঙ্গে ভাঙ্গে এরকম করে খালি বৃদ্ধি করতেই থাকবো, তাহলে তো আমাদের অনেক সহজ। কিন্তু এখানে একটা খুব ভালো করে একটু জিনিসটা একটু বুঝে নিও বাবা, এই পদ্ধতির একটা সমস্যা আছে। কি সমস্যা? যার এই পদ্ধতির সমস্যা থাকার জন্য, এটা কঠিন হওয়া সত্ত্বেও, এটা কিন্তু কঠিন, এটা কঠিন হওয়া সত্ত্বেও আমরা সবাই এটাই বেছে নিচ্ছি, এবং এটাই আমাদের জন্য ভালো। কি জন্য দেখো, যখন তুমি এই সেলটা কিন্তু তার একবার হুবহু অনুরূপ, এই সেলটা তার একবার হুবহু, মানে একবার কপি, কার্বন কপির মতো একবার একটা কপি সেল তৈরি করে। এখানে কোনো বৈচিত্র্য নাই, কোনো কিছু নাই। ফলে কি হয়ে যায় দেখো, এই সেলটাই তার মতো করে তৈরি করে, এই সেলের মতো আবার এই সেল, মানে এখানে কোনো চেঞ্জ নাই। ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে, এদের মধ্যে কোনো বৈচিত্র্যও থাকে না, এদের মধ্যে কোনো ধরো তোমার এটা কি বলবো, আহ, ধরো আমাদের যেরকম ধরো একটা বৈচিত্র্য আছে, বা আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো যে একটা সক্ষমতা আছে,
সেই সক্ষমতা এর মধ্যে তৈরি হয় না। বুঝতে পারছো? যেমন ধরো আমি একটা তোমার একটা কথা বলে দিই। যেমন ধরো আমরা সাধারণত বাংলাদেশের মানুষ সাধারণত আমাদের লম্বায় আমরা হাইটে ছোট হই, কিন্তু একটা আফ্রিকান মানুষ বা একটা ধরো যেসব দেশের লোকেরা হইলে একটু লম্বা, তারা যদি আমাদের সাথে রিপ্রোডাকশন সিস্টেমের মধ্যে ধরা আসে, তখন আমাদের যে নতুন প্রজাতি হবে তাদের হাইট কিন্তু কি হতে পারে, ওই যে তোমরা ইয়েতে পড়ছিলা, হেরিডিটির অধ্যায়ে পড়ছিলা ইয়েতে, যে 9:3:1। ডমিনেন্ট জিন ওটাই হবে। হ্যাঁ, আবার একটা ছিল হলো কত 3:1 মনে হচ্ছিল। তাহলে আমরা কিন্তু এখান থেকে সম্ভাবনা আছে যে আমাদের একটা বা তিনটা, যেটাই বলো, আমাদের কিন্তু সন্তান সন্ততি লম্বা হওয়ার খুব চান্স আছে। তাহলে যখন আমরা লম্বা হওয়ার চান্স আমাদের থাকলো, তখন আমাদের মধ্যে প্রথম বৈচিত্র্য চলে আসে। লম্বা করে আচ্ছা, আমরা ওই দিকে না যাই, আমরা প্রথমটা হোক বা যাই হোক সেটা হতেই পারে, কিন্তু আমাদের মেইন কথা হলো আমাদের মধ্যে একটা বৈচিত্র্য চলে আসলো, এবং এই বৈচিত্র্য আসার ফলে আমরা কিন্তু সার্ভাইভ করাটা আমাদের জন্য সহজ হয়ে গেল। ধরো আমাদের যদি, ধরো আমরা বাংলাদেশের মানুষ এখন অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে রিপ্রোডাকশন পদ্ধতিতে এ শুধু আর কপি বানাচ্ছে, তাহলে প্রত্যেকটা সেলই বা প্রত্যেকটা মানুষই কি হবে, এর মধ্যে খাটো হবে, এবং খাটো হয়ে আস্তে আস্তে এক সময় দিয়ে কি হয়ে যাবে, তার প্রজাতিটা কি সে রক্ষা করতে পারবে? এক সময় দিয়ে তো সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এই যে সেক্সুয়াল পদ্ধতিতে আমরা করি, তখন আমাদের কি হয়ে যায়, রিপ্রোডাকশন সিস্টেমে আমাদের ভেরিয়েশন আসে, ফলে আমাদেরকে নিজেদেরকে টিকে রাখার লড়াইয়ে আমাদের জন্য এটা সহজ হয়ে যায়, টিকে থাকাটা ইভলিউশনের ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। দেন আমাদের একটা চেঞ্জিং এনভায়রনমেন্টে সার্ভাইভ করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়, আমাদের পপুলেশন বৃদ্ধি করার ক্ষেত্রে সহজ হয়ে যায়। ঠিক আছে? তারপরে জেনেটিক ম্যাটেরিয়ালটা, ধরো এই যে একটা ব্রিটিশের জেনেটিক ম্যাটেরিয়ালটা একটা বাংলাদেশের ম্যাটেরিয়ালের সাথে ক্রস হয়ে নতুন বাংলাদেশি এবং মানে ওই যে ব্রিটিশ দুইটা জেনেটিক কম্বাইন করে একটা নতুন স্পেসিসের তৈরি হয়। বুঝতে পারছো? আবার এটা হলো কন্টিনিউশন অফ স্পেসিস। তাহলে রিপ্রোডাকশন সিস্টেমের আমাদের যে একটা কি আছে, খুবই গুরুত্ব আছে। এটা কি আমরা পরীক্ষায় আসলে পারবো? বলো, পরীক্ষায় আসলে পারবো আমরা এতটুকু? এই যে এখানে পয়েন্ট করে দেওয়া আছে। স্যার আজকে যা যা শিখেলেন এটার থেকে স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করেন, দেখি পারি নাকি একটা কোশ্চেন জিজ্ঞেস করেন। আচ্ছা, কোশ্চেন কিরকম আসতে পারে, এই যে এরকম আসতে পারে যে হোয়াট ইজ রিপ্রোডাকশন, why reproduction is important for living organism, তারপরে name of two types of reproduction, is reproduction essential for individual survival, what is transfer from parents to offspring during reproduction। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা পারবো না। স্যার 4 নাম্বার প্রশ্নের উত্তর কেমন হবে? is আমি reproduction তো সবগুলাই পারবো। essential for individual, না ইন্ডিভিজুয়ালের না, পুরো একটা স্পিসিস, ইন্ডিভিজুয়ালটা বদলেই পুরো একটা স্পিসিসের জন্যই তোমার এই রিপ্রোডাকশন সিস্টেমটা জরুরি, মানে একটা প্রজাতি, মানে স্যার মানব প্রজাতি হুম। রাখার জন্য এটা দরকার। বুঝতে পারছো? তোমাকে বলতে হবে যে আচ্ছা শুধুমাত্র এটা এটা স্যার আমি অনেক পড়ছি এটা। স্যার 2 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নের উত্তর আমার মাথায় চ্যাপ্টারটারও আসতেছে। শেষের দিকে আছে এটা স্যার। আচ্ছা ওই যে ডিএনএ চ্যাপ্টারের শেষের দিকে এটা আছে। বুঝছেন স্যার? একদম করে বলো, বলে হ্যাঁ কি আছে বলো। বললাম 2 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নের উত্তর আমার মাথায় আসতেছে না। Why is reproduction important for living organism? হ্যাঁ স্যার। এতক্ষণ কি পড়াইলাম তাহলে? এই যে সিগনিফিকেন্স পড়াইলাম, এটা কি? স্যার এগুলা এই যে রিপ্রোডাকশন সিস্টেমের সিগনিফিকেন্সই তো এটার ইম্পর্টেন্ট নাকি? যে রিপ্রোডাকশন সিস্টেমটা কেন দরকার আমাদের জন্য, আমাদের ইভলিউশনের জন্য, চেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেদেরকে অ্যাডাপ্ট করার জন্য, আমাদের মধ্যে বৈশিষ্ট্য আনার জন্য, নতুন বৈশিষ্ট্য আনার জন্য। এটা কি বুঝলাম, আমি তো বুঝলাম না। স্যার বুঝছি। আচ্ছা, এটা হলো আমাদের সেই। আর এমসিকিউ এর ক্ষেত্রে কি, হোয়াট ইজ রিপ্রোডাকশন? রিপ্রোডাকশন কি, ফরমেশন অফ নিউ ইন্ডিভিজুয়াল, এগুলো একটু দেখে নিই এখন। জি এগুলো আমি এখন একটু দেখাচ্ছি না, আমরা একটু পরবর্তীতে যাই, আমাদের সময়ও অনেক কি হয়েছে। আচ্ছা, প্ল্যান্ট রিপ্রোডাকশন। এখন আমাদের এই জন্য অ্যানিমেল রিপ্রোডাকশন সিস্টেমটা আমাদের এই তোমাদের নাই, বাদ দিয়ে দিচ্ছে। তো প্ল্যান্টেরটা আমাদের একটু খুব ভালো করে বুঝতে হবে। তো প্ল্যান্টেরটা বুঝতে যেয়ে আমি একটা কাজ করি, এইগুলো একটু পড়াবো না এখন, ঠিক আছে? এখানে
স্যার এটা একটু ভুল আছে বুঝছেন। হ্যালো বাবা স্যার, এই জায়গায় একটু ভুল আছে। কি এই দেখেন, মানে এই জায়গায় দেওয়া আছে যে চায়না রোজের 4টা হোলস হোলস থাকে, দেখেন দেওয়া বুঝছে, 5টা দেওয়া আছে দেখেন। কই? পড়তে থাকেন ওই জায়গায়, শুরুতে যান। হ্যাঁ প্ল্যান্ট রিপ্রোডাকশন যে জায়গায় শুরু হয়েছে ওই জায়গায় যান। হ্যাঁ, এই যে এখানে। ওই জায়গা থেকে পড়তে পড়তে দেখেন আসতে। হ্যাঁ এটাই তো হ্যাঁ, কিন্তু চায়না রোজের স্যার 4টা স্যার। 4টা মানে একটা কমপ্লিট, 4টা। একটা কমপ্লিট যদি ফ্লোয়ার হতে চাই তাহলে আমাদের 5টা জিনিস লাগে মোটামুটি। 5টা জিনিসটা কি কি? একটা হইলো তোমার, আমি এখানে একটু বুঝে দিই, এখানে না আমি একটু স্লাইডে দিই, ঠিক আছে? এইটা বুঝলে এটা আমাদের মানে সিকিউ এর জন্য এটাই আমাদের যথেষ্ট, আর কিছু আসবে না, শুধু এটাই আসবে। স্যার আমি গুগলে দেখলাম 4টা, ইউটিউবে দেখলাম, চ্যাট জিপিটিতে দেখলাম। দেখো সমস্যা নেই, 4টাও কেউ বলে কেউ 5টাও বলে, ওটা সমস্যা নেই। তোমার বইয়ে 5টা দিলে তুমি 5টা দিবা, স্যার কি পাঁচটা স্যার? মানে একটা কমপ্লিট 5টা পাস। কমপ্লিট হ্যাঁ, ফুলের 5টা পার্ট থাকে, বুঝতে পারছো? কমপ্লিট একটা ফুলের কি 5টা পার্ট থাকে, 5টা। তুমি কি কি স্যার ওগুলো? যাই দেখো ওগুলো কোনো সমস্যা নাই, তোমার বই স্যার ওগুলো কি কি? ইয়ে থেকে তোমার 5টা দেওয়া আছে, 5টাই দেওয়া লাগে। স্যার ওগুলো কি কি? আসতেছি রে বাবা, আসতেছি, আজব। একটা হলো এখান থেকে আমরা যদি একটা কমপ্লিট ফুল নেই তাহলে আমরা কমপ্লিট ফুলের বাইরে 3টে দেখতে পাবো মোটামুটি। একটা হলো এই যে তুমি একটা ফুল যদি নাও তাহলে এই যে ফুলের গোড়ায় একটা তুমি এরকম দেখতে পাবে, দেখো আমি একটু আঁকায় দেখাই। ধরে নাও এই যে এরকম একটা জিনিস থাকবে, আর এরকম একটা জিনিস থাকবে, দেন এখান থেকে বিন্দু এরকম মনে করো চলে আসে। তাহলে এইটা হইলো আমাদের সেই প্রথম অংশ, যেটাকে আমরা বলি হলো ফ্লোরাল এক্সিস, যেটাকে আমরা বলি ফ্লোরাল এক্সিস। আর এটা তো এই যে পিডিএল যেটা বলে, মানে বৃন্ত যেটাকে বলে, ঠিক আছে? তো প্রথম অংশটুকু হলো ফ্লোরাল এক্সিস। ডান্ডা। দেন হইলো দ্বিতীয় অংশটুকু আমরা বলছি সেপাল, মানে যেটা আমরা বলছি যে এই অংশটুকু মানে এখানে থাকে, ঠিক আছে? এই চারপাশে থাকে। তোমরা একটা বিশেষ করে যে কোনো একটা ফুলের কথা চিন্তা করো মাথার মধ্যে, জবা ফুলই বলো আর যে ফুলই বলো, এটা চিন্তা করো তাহলে বুঝতে পারবো। তো এটা হলো ফ্লোরাল এক্সিস হলো প্রথম পয়েন্ট, দেন এটা হলো সেকেন্ড স্পিরাল বা বৃতির এই অংশটুকু, এটা হলো সেকেন্ড পয়েন্ট। দেন পাপড়ি যেগুলো আছে এটা হলো থার্ড, ফুলের থার্ড অংশ হলো পাপড়ি, এই যে যে পাপড়িটা থাকে বাইরে, এটা হলো বাইরে হলো এই 3টা অংশ। আর ভিতরে কয়টা অংশ? ভিতর অংশ হলো 2টা, একটা হলো এন্ডোসিয়াম, একটা হলো গাইনোসিয়াম। এই একটা কমপ্লিট ফুলের হলো এই 5টা অংশ। তোমার এই 5টা অংশ ব্যাখ্যা করতে বলবে, একটা চিত্র আঁকায় ব্যাখ্যা করতে বলবে। তো এই 5টা অংশ বুঝতে পারছো কি কি? একটা হলো ফ্লোরাল, স্যার এন্ডোসিয়াম রে স্টেমের স্যার কি এন্ডোসিয়াম সমস্যা কোনটা আছে? স্যার? এন্ডোসিয়াম 2টা অংশ নিয়ে করি, একটা হলো এই যে পুরো এইটা হইলো যেটাকে আমরা বলতেছি হলো ফিলামেন্ট, আর এই যে উপরে যেটা আছে এটা হলো অ্যান্থার না কি জানি, আমি বাংলায় একটু বলে দিলে ভালো হতো। এই দুটো, হ্যাঁ, স্যার। এটা অ্যান্থার, তারপরে হ্যাঁ এই দুটো হলো আবার স্টেমেন, এই দুটোকে আবার হ্যাঁ স্টেমেন বলা হয়, বুঝতে পারছো? স্যার স্টেমেন আর এন্ডোসিয়াম একই জিনিস না? না, এন্ডোসিয়ামের মধ্যে আবার একটু মানে ডিটেইলস বলছে, মানে পুরো যেটা হলো মনে করে ধরে নাও সেলে, একটা সেলের যতগুলো কাজ হয় এটা হলো এন্ডোসিয়ামের মধ্যে। এন্ডোসিয়ামের মধ্যে পুরো অংশটুকুর কাজটা বলা হয়, মানে পুরো ভাগটুকুকে ওর মধ্যে ফালানো হয়েছে। ছবিতে দেখেন এন্ডোসিয়াম নাই। ইস রে, একে আমি কি বুঝাই? তুমি ছবি দেখো, তুমি আমার কথা কি বুঝতে পারছো? যে অংশটুকুকে আমরা যারা পুরো অংশটুকু কাজ করতেছে, মানে সেলের কাজ করতেছে বা পুম কেশর যেটাকে বলা হয়, এটাকে আমরা এন্ডোসিয়ামও বলতে পারি। এন্ডোসিয়াম হলো সেলের অংশ পার্টটুকু, আর গাইনোসিয়াম হলো মিয়ের অংশটুকু। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। জি স্যার, বুঝছি বুঝছি। আলতু ফালতু প্রশ্ন করানো যায়, যেটা নাই ওটা নাই, আমি তো বুঝতে পারি, আমি তো পড়ছি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বুঝো, সেটা হইলো আমি এইখানে কয়েকটা পার্ট দেওয়া আছে, যে আমরা কোন ফুলকে কোনটা বলবো। খালি প্রথমে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন হলো
মানে ফুল জিনিসটা কি, এইটা হলো আমাদের খুব বড় একটা অংশ। যে এইটা পরীক্ষা আসে যে ফ্লোয়ার ইজ এ স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন। মানে ফুলের মাধ্যমেই কিন্তু আমাদের কি হয় যে রিপ্রোডাকশন সিস্টেমটা হয়, এবং এটা কোন পদ্ধতিতে, সেক্সুয়াল রিপ্রোডাকশন পদ্ধতিতে প্ল্যান্টের রিপ্রোডাকশনে কাজ করে হলো ফ্লাওয়ার। ফ্লাওয়ার হলো আমাদের মেইন অর্গান। তাহলে এ ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ হায়ার প্ল্যান্ট, মানে হায়ার অর্গানিজমের জন্য এটা হলো আমাদের রিপ্রোডাকশন সিস্টেমের মেইন পার্ট। আর উই নো দ্যাট টু, এই যে এন্ডোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, দেখো এখন বুঝতে পারছো নাকি, এই পাঁচটা যে ফুলের অংশটুকু আছে এই দুইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এন্ডোসিয়াম কাজ করে হলো ছেলের মতো, আর গাইনোসিয়াম কাজ করে হলো মানে মেয়ের অংশের মতো, ফিমেল অংশের মতো। বুঝতে পারছো? মানে এটা হলো তোমার আহ, যেটা হলো আমরা বলি স্পার্মের কাজ করে, আর এটা হলো এগের কাজ করে। এখন এই আদার পার্টস কারু আছে কারু নাই। মনে করো ধরো বলছে একটা কমপ্লিট ফুল কি, একটা কমপ্লিট ফুল হলো সেটাই যার এই পাঁচটা অংশে আছে। আর একটা ইনকমপ্লিট ফুল কি, যার মধ্যে যে কোনো একটা অংশ কম আছে। মনে করি একটা ফুল আছে যার মধ্যে চারটা অংশ আছে, বা একটা ফুল আছে যার মধ্যে তিনটা অংশ আছে, এইগুলোকে আমরা বলতে পারবো হইলো তোমার ইনকমপ্লিট ফুল। আর কমপ্লিট ফুল কি, যার মধ্যে পাঁচটা অংশের পাওয়া যাবে, এটা হলো আমাদের, সেটাকে আমরা বলতে পারবো হইলো কমপ্লিট ফুল। তো এই জন্য বলছি ইফ এ ফ্লাওয়ার ল্যাক্স এনি ফাইভ হোল ইট কল ইনকমপ্লিট। আর যদি পূর্ণ করে মানে পাঁচটা অংশই থাকে তাহলে এটাকে বলে কমপ্লিট ফ্লাওয়ার। আশা করি এগুলো পারবা। তোমাদের এইগুলো তো আসবে না, বেশি আসবে হলো এক্সাম্পল, এই যে চায়না রোজ, ধুতুরা, এইগুলো তোমাকে বলবো হলো ধুতুরা কোন ধরনের ফুল, কমপ্লিট নাকি ইনকমপ্লিট। সুতরাং এই যে এখানে যে কয়টা একটু এক্সাম্পল আছে এই কয়টা একটু এক্সাম্পল মুখস্থ রাখা লাগবে। বোটল গার্ড, পামকিন, এইগুলো কি ফুল, ইনকমপ্লিট ফুল, এগুলো একটু মনে রাখা লাগবে। এখন এইখানে যে আমরা কয়েকটা জিনিস একটু পড়বো, সেটা হইলো এই যে এখানে আমাদের বলছে ফ্লোরাল এক্সিস, তারপরে পিডিওয়াল, ঠিক আছে। এই অংশগুলোর উপর ভিত্তি করে কারো এই অংশ আছে তাকে এক ধরনের ফুল বলা হয়, কারো এই অংশটুকু নাই সরাসরি একবার ফুল তৈরি হয়, এটাকে আবার অন্য ধরনের ফুল বলা হয়। তো এইগুলো আসলে এখানে যদি আমি পড়াই তাহলে আশা করছি যে এগুলো পারবে, এগুলোতে আসলে পড়ানোর কোনো কিছু নাই, জাস্ট কোনটাকে কোন ধরনের ফুল বলে জাস্ট সেইগুলো আছে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিও। তারপরে এখানে দেখো সবথেকে ভালো কথা যে ইফ দ্য এন্ডোসিয়াম অর গাইনোসিয়াম ইজ অ্যাবসেন্ট, তাহলে অ্যান্ডোসিয়াম অথবা গাইনোসিয়াম যদি অ্যাবসেন্ট থাকে দিস ফ্লোয়ার ইজ কল ইউনিসেক্সুয়াল, মানে এক লিঙ্গ, such as bottle ground pumpkin. If the both endocyme and gynosium absent হয় তাহলে এটাকে বলা হবে তোমার নিউট্রাল ফ্লোয়ার। আর যদি এন্ডোসিয়াম এবং গাইনোসিয়াম দুইটাই থাকে একই ফুলের মধ্যে, যেমন জবা ফুলের মধ্যে দুইটাই আছে, এটাকে বলা হবে তোমার বাইসেক্সুয়াল। তো এখানে এই যে কয়েকটা এরকম ভাগ দিছে, একটা হলো তোমার যার হলো পিডিওল আছে তাকে তোমার মনে হয় বলা হচ্ছে, এটাকে বলা হয় কি সেক্সুয়াল না সেক্সুয়াল ফ্লোয়ার, আর যাদের মনে হয় নাই তাদেরকে বলা হয় নন সেক্সুয়াল ফ্লোয়ার। তাহলে আশা করছি এগুলো একটু পারবা যে সেক্সুয়াল কি, নন সেক্সুয়াল কি, কমপ্লিট ফ্লোয়ার কি, ইনকমপ্লিট ফ্লোয়ার কি, নিউট্রাল ফ্লোয়ার, তারপরে হলো বাইসেক্সুয়াল ফ্লোয়ার কি, ইউনিসেক্সুয়াল ফ্লোয়ার কি, এগুলো পারবা না? এগুলোর মধ্যে কি কোনো কঠিন কিছু আছে বলো তো? না স্যার। তোমরা আছো, ওরা আছে? আচ্ছা স্যার। এই সাদরুল বুঝতে পারতেছো? জি স্যার। এইগুলো আশা করি পারা যাবে, এগুলোতে কোনো সমস্যা নাই। আমরা একটু পরে দেখি যে আমাদের পরের অংশটুকু কি আছে। পরের অংশটুকু বলছি। আচ্ছা, পরের অংশটুকু কি দেখো, এই যে আমাদের যে পড়তেছি, আমাদের যে ফ্লাওয়ার পড়তেছি, এই ফ্লাওয়ারের বিভিন্ন পার্টের কথা বলছি যে দিস ইজ ইউজুয়ালি রাউন্ড অ্যান্ড ডিপ্লয়েড অ্যাট দ্য টপ অফ দ্য ফ্লাওয়ার এক্সিস। থ্যালামাস কোনটাকে বলতেছে, এই যে এইটাকে, যেটা আমাদের এই যে গোড়ায় থাকে, ঠিক আছে। এখান থেকে তো আমাদের এই যে বিটপের মানে এই এটাকে কি বলতে পারবো, ধরো একটা জবা ফুলের এই যে প্রিন্সের এই যে তোমার শুরু, আর এই যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হচ্ছে থ্যালামাস। আর থ্যালামাস থেকে এখানে কয়েকটা এরকম তৈরি হয়, এইগুলোকে বলা হয়, এগুলোকে কি বলা হয় আমি একটু দেখি, ইংরেজি নামগুলো তো খেয়াল নাই। আচ্ছা, কি বলা হয় একটু, হ্যাঁ এই যে স্পিয়াল বলা হয়, হ্যাঁ কি বলা হয় এটাকে, সিপাল মনে হয় বলা হয় নাকি, এটাকে কি বলা হয় রে এটা?
স্পাল, কোনটা স্যার? এই যে কোনটা স্যার? সেপাল সেপাল। সেপাল 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 বলা হয়। তাহলে পিডিওয়াল, ফ্লোরাল এক্সিস, তারপর সেপাল, এগুলো কি বুঝতে পারছো? মানে আইডেন্টিফাই করতে পারছো? এগুলা তো বুঝছি। আচ্ছা, তারপরে এই যে পিটাল, এটা আইডেন্টিফাই করতে পারবা, যেটা ওই যে বাইরে পাপড়ি, পাপড়ির অংশটুকু। আচ্ছা, এখানে একটা জিনিস, একটু কথা আছে, যদি এই কথাটা একটু ভালো করে একটু মনে রাখো, যদি এটা সবুজ কালার হয়, এই যে এইগুলো যদি সবুজ কালার হয়, এই সবুজ কালারটা একটা ফুলের বা একটা ওই গাছটার ফটোসিনথেসিসের কাজে আমাদের ব্যবহার করা হয়। তাহলে এই অংশটুকুর কালার যদি সবুজ হয়, তাহলে এরা আমাদের কিসে সাহায্য করে বলো তো বাবা? এটা আমাদের সাহায্য করে হলো ফটোসিনথেসিসের কাজে। আর এই অংশটুকুর কালার যদি একটু রঙিন হয়ে যায়, তখন এটা আমাদের কাজ করে হলো পলিনেশনের কাজে। তাহলে যদি এই কালার ফুলের এটার কালার যদি কি হয়ে যায়, রঙিন হয়, তোমার যদি প্রশ্ন আসে যে এই ফুলের কালার রঙিন কেন বা রঙিন হলে কি হয়, তাহলে আমরা কি বলবো, এটা তখন যদি রঙিন হয় তখন এটাকে কি হয়, এটা আমাদের পলিনেশনের কাজে ব্যবহার করা হয়। পলিনেশনের কাজে কিভাবে ব্যবহার হয়, এই রঙিন অংশটুকু বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন ধরো পশু পাখি, যাদেরকে রঙিন অংশটুকু অ্যাট্রাকশন করে। রঙিন মানে কি বিভিন্ন কালারে থাকবে? বিভিন্ন কালার হতে পারে, এটা ধরো অনেক সময় হলুদ কালার হয়, ক্লাস শেষ। লাল কমলা। লাল কমলাও হতে পারে, হতেই পারে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কি পরবর্তী লিঙ্ক দিব নাকি আজকে স্টপ করব? তাইলে আজকে এটা রাখে দিলাম নাকি?